হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসো আমরা সরাসরি পড়াশোনা চলে যাই। আজকের টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ এবং টপিকসটি একটু দীর্ঘ হবে, তো সুতরাং আমরা সময় অপচয় করব না, আমরা সরাসরি আজকের লেকচারে চলে যাব। আজকে আমরা লেকচার নাম্বার 4 অধ্যায় 1 এটা আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি দেখো লিখে দিয়েছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস। তোমাদের বিগত সালের বোর্ড পরীক্ষায় সেভারাল টাইমে তোমাদের এখান থেকে কোশ্চেন ছিল, সৃজনশীল কোশ্চেন থাকবে, এমসিকিউ কোশ্চেন থাকবে, সুতরাং তোমরা এই টপিকসটিকে অনেক গুরুত্ব সহকারে নিবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আজকে যে টপিকসটির নাম হচ্ছে উৎপাদনশীলতার ধারণা বা সংজ্ঞা, অর্থাৎ কনসেপ্ট অফ প্রোডাক্টিভিটি। এর আগে আমরা আলোচনা করেছি প্রোডাকশান নিয়ে, অর্থাৎ উৎপাদন নিয়ে আলোচনা করেছি, উপযোগ নিয়ে আলোচনা করেছি দুইটি লেকচারে। আজকে আমাদের লেকচার নাম্বার 4 এবং উপযোগের প্রকারভেদ 3 নাম্বার লেকচার, তোমরা সেটা পেয়েছো। তো আজকে আমরা লেকচার নাম্বার 4 শুরু করতে যাচ্ছি। দেখো, উৎপাদনশীলতা নিয়ে আলোচনার পূর্বে তোমাদের সাথে একটু আলোচনা করে নিই, কেন উৎপাদনশীলতা পড়বে বা উৎপাদনশীলতার বিষয়টা কী জন্য এসেছে পাঠ্যপুস্তকে, এর গুরুত্বটা কেন বা বিষয়টা জানার দরকার কেন। এটা বিষয়টা হচ্ছে এরকম যে ধরো একটা মিল, কলকারখানা, ফ্যাক্টরি বা গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান আগে ধরো গত বছর উৎপাদন করেছে যে প্রতি মাসে তারা 5,000 পিস শার্ট উৎপাদন করতো। এটা শার্ট উৎপাদনকারী ফ্যাক্টরি বা প্রতিষ্ঠানে বলো, 5,000 পিস উৎপাদন করতো। তো তারা এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যে আমাদের যে ইকুইপমেন্ট, যন্ত্রপাতি যেটা আছে, আমাদের যে ম্যান পাওয়ার আছে, অর্থাৎ জনশক্তি যেটা আছে, আমাদের যে উপকরণগুলো আছে, এই উপকরণগুলো আমরা বাড়াবো না, সেমই থাকবে, কিন্তু আমরা আমাদের প্রোডাকশান বা প্রোডাক্টিভিটি ক্যাপাবিলিটিটা আমরা আগের থেকে কী করব, বাড়াবো। অর্থাৎ উৎপাদনশীলতাটাকে আমরা কীভাবে আরও আগের তুলনায়, পূর্বের তুলনায় আমরা বাড়াইতে পারি। হ্যাঁ, এই জিনিসটা তারা স্থির করলো। তো এর জন্য তাদের কী দরকার? এর জন্য অবশ্যই তাদের দরকার, যেহেতু তারা উৎপাদনের উপকরণ যেগুলো আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো তারা বাড়াচ্ছে না, কিন্তু তারা কি করবে, তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যে গত বছর আমাদের 5,000 পিস উৎপাদন হচ্ছে, এবার আমরা 6,000 পিস উৎপাদন করব। এই জন্য অবশ্যই তাদেরকে প্রযুক্তি ক্ষেত্রে নতুন নতুন যে প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে এগুলোর সাথে তাদের তাল মেলাতে হবে এবং তাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে তারা আসলে কী কারণে তাদের উৎপাদন গত বছরের তুলনায় গত বছর কম ছিল, এবার আমরা বাড়াবো, তো কী কী পদক্ষেপ আমরা নিয়ে যেতে পারে, এরকম বিষয়গুলো নিয়ে তাদেরকে কাজ করতে হয় কোম্পানিগুলোকে। দেখো যে আমাদের গ্রামের দিকে, যে আমাদের কৃষি ভিত্তিক নির্ভর দেশ, তোমরা জানো, সেখানে আগে একটি জমিতে প্রতি শতাংশে দেখা যাচ্ছে 1 মণ ধান যদি উৎপাদন হতো, এখন সেখানে আমাদের 1.5 মণ 2 মণ ধান উৎপাদন হচ্ছে। কেন হচ্ছে জানো? এই উৎপাদনশীলতার পরিমাণ বেড়ে গেছে, অর্থাৎ পূর্বের তুলনায় মানুষ আরও বেশি দক্ষ, আরও বেশি তারা নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করেছে। এই প্রযুক্তির সমাবেশ, এই উদ্ভাবনের কারণেই, প্রযুক্তির সাথে তাল মেলানোর কারণেই কী হচ্ছে, প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতার পরিমাণটা বেড়ে গেছে। হ্যাঁ, তাই আমরা এই জন্য উৎপাদনশীলতা বিষয়টি কী, এই ধারণাটাই বা কি কেন প্রয়োজন আমাদের, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি লিখেছি যে অর্থনীতিবিদ কুইন্সেনি ওই 1776 খ্রিস্টাব্দে সর্বপ্রথম উৎপাদনশীলতা, ইংরেজি প্রোডাক্টিভিটি, ইংলিশটা খেয়াল করো, উৎপাদনশীলতার ইংরেজি প্রোডাক্টিভিটি শব্দটি ব্যবহার করেন। ভালো করে খেয়াল করো, নৈবেত্তিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অর্থনীতিবিদ কুইন্সেনি 1776 খ্রিস্টাব্দে সর্বপ্রথম উৎপাদনশীলতার ইংরেজি প্রোডাক্টিভিটি শব্দটি ব্যবহার করেন। নৈবেত্তিকের জন্য এটা ইম্পর্ট্যান্ট। মূলত উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতাকে বোঝায়। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান, ধরো এ আর বি, দুইটা প্রতিষ্ঠান, ওদের উৎপাদন হচ্ছে 2,000 পিস আর এদের উৎপাদন হচ্ছে 3,000 পিস। তাহলে কি বোঝা যাচ্ছে? অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই প্রতিষ্ঠানটি 3,000 পিস উৎপাদন করছে, তাদের উৎপাদনশীলতা বা উৎপাদন দক্ষতার পরিমাণ বেশি। এই কথাই বলছে যে মূলত উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতাকে বোঝায়, অর্থাৎ উৎপাদনের দক্ষতা বাড়লে উৎপাদনশীলতা বাড়বে, আর উৎপাদনশীলতা বাড়লে উৎপাদনের পরিমাণ বাড়বে। ধরো একটার সাথে একটা কানেক্টেড। খেয়াল করো ব্যাপারগুলো, যে তোমার যদি প্রতিষ্ঠানে তোমার শ্রমিকরা যারা আছে তাদেরকে ভালো করে ট্রেনিং করলে, তাদেরকে আরও কাজের প্রতি কীভাবে তোমরা ভালো করে কাজ করতে হবে, দেখবে মাঝে মাঝে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের শ্রমিকদেরকে কী করে, ট্রেনিংয়ের ব্যবস্থা করে, তাই তো, প্রশিক্ষণের ব্যবস্থা করে। কারণ কি, তারা পূর্বের তুলনায় যাতে আরও দক্ষতার সাথে কী করতে পারে, কাজ করতে পারে। অর্থাৎ তাদের উৎপাদনের দক্ষতা যখন বেড়ে যাবে প্রতিষ্ঠানে, তখন কি করবে, তাদের উৎপাদনশীলতার পরিমাণও বেড়ে যাবে। আর উৎপাদনশীলতার পরিমাণ বেড়ে গেলে অটোমেটিক উৎপাদনটা কী হবে, বেড়ে যাবে।
খেয়াল করছে একটার সাথে একটা কমে যায়, অর্থাৎ উৎপাদন দক্ষতা বাড়লে উৎপাদনশীলতা বাড়বে, আর উৎপাদনশীলতা বাড়লে উৎপাদনের পরিমাণটাও বেড়ে যাবে। এই কথাই আমরা এখানে বলেছি যে উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতাকে বোঝায়। হ্যাঁ, অর্থাৎ উৎপাদনের দক্ষতা বাড়লে উৎপাদনশীলতাও বাড়ে, আর উৎপাদনশীলতা বাড়লে উৎপাদনের পরিমাণও বাড়ে। সাধারণ ভাষায় খেয়াল করো, সাধারণ ভাষায় উৎপাদন ও উৎপাদনের উপকরণের অনুপাতকে কি বলে? উৎপাদনশীলতা বলে। তুমি যদি 1 মার্কের কোশ্চেনের জন্য এই লাইনটা লিখে দাও তাহলে এনাফ। হ্যাঁ, এটা চলবে, কোনো সমস্যা নেই। যে উৎপাদন ও উৎপাদনের উপকরণের অনুপাতকে কি বলে? উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বলে। প্রিয় শিক্ষার্থী, আরও একটি সংজ্ঞা লিখেছি, দেখো। অন্যভাবে বলা যায় একই পরিমাণ উপকরণ, অর্থাৎ উৎপাদনের উপকরণ কয়টি? দেখো, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, লেক্সিক ব্র্যাকেট দিয়েছি, লিখছি একই পরিমাণ উপকরণ ব্যবহার করে আগের চেয়ে উৎপাদন বাড়লে তাকে উৎপাদনশীলতা বাড়ে। হ্যাঁ, তুমি তোমার যে উৎপাদনের উপকরণগুলো যেগুলো আছে এগুলো আগেও যা ছিল এখনো তাই আছে, এইগুলোকে ব্যবহার করে যদি উৎপাদনের পরিমাণটা পূর্বের তুলনায় বাড়াতে পারো তাহলে তো বোঝা যাবে যে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কি হচ্ছে? বাড়তেছে, তাই তো? সে কথাটাই বলেছে যে একই পরিমাণ উপকরণ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন ব্যবহার করে আগের চেয়ে উৎপাদন বাড়লে তাকে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বলে। এখানে উল্লেখ্য যে উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন ব্যয় কমে যায়। ব্যাপারটা বুঝতে হবে তোমাদেরকে যে উৎপাদনশীলতা যদি তোমাদের প্রতিষ্ঠানে বেড়ে যায়, তুমি ধরো তোমার শ্রমিক আগে ছিল 5 জন, এখনো 5 জন আছে, কিন্তু কি করছো তুমি? ওই 5 জন শ্রমিককে, আগে তাদের কোনো ট্রেনিং ছিল না, অদক্ষ শ্রমিক ছিল, তারা ঠিক মতো উৎপাদন করতে পারে না, উৎপাদন করতে যে তারা ওয়েস্টেজ করতো, মাল নষ্ট করতো, কাঁচা মালগুলো নষ্ট করতো, তারা উৎপাদনটা ঠিক মতো দিতে পারতো না। তো এখন কি করলে? এবার এসে তাদেরকে তুমি আরও সুন্দর করে তাদেরকে ট্রেনিং ব্যবস্থা করলে, তাদেরকে প্রোডাকশনের যে নিয়মকানুন আছে এগুলো তুমি তাদেরকে বুঝিয়ে দিলে, তাই তো? বুঝিয়ে দেওয়ার পরে কি করলো? তাদের প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা তোমার বেড়ে গেল, আর বেড়ে যাওয়ার পরে কি হলো? উৎপাদনের পরিমাণটা, উৎপাদন ব্যয়টা কমে গেল। কারণ তুমি 5000 পিসের জন্য, তুমি এই রুমটাতে খেয়াল করো, এই রুমটাতে তুমি 5000 পিস শার্ট উৎপাদন করলে এই রুমের ভাড়া দিতে কত? তুমি 5000 টাকা সে। এখন তোমার গত বছরের তুলনায় এবার এখানে তুমি 7000 পিস শার্ট উৎপাদন করছো, তাহলে তোমার কি হচ্ছে? 7000 পিস, 5000 পিস আর 7000 পিস, 2000 পিস অতিরিক্ত উৎপাদন করছো, ভাড়া সেই 5000 টাকাই আছে তোমার। অর্থাৎ তুমি কি করলে? যে উৎপাদনশীলতার পরিমাণ যখন বেড়ে গেল, 5000 টাকার ভাড়া 5000 টাকাই রয়ে গেছে, তাহলে তার তোমার ভাগ করলে তোমার কি হচ্ছে? ইউনিট প্রতি উৎপাদন ব্যয়টা তোমার কি হবে? কমে যাবে, তাই তো? আগে তোমার 5000 পিসের জন্য দেওয়া লাগতো তোমার কত টাকা? 5000 টাকা। এখন 7000 টাকার জন্য তোমার 5000 টাকা দিতে হবে। এই জন্য বলতেছে যে উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন ব্যয়টাও কি হবে? কমে যাবে। ক্লিয়ার? কঠিন মনে করা কিছু নেই, একটু ইজিভাবে বোঝার চেষ্টা করো, আর বই খাতে একটু ঘাটাঘাটি করলে আরও ক্লিয়ার হবে। দেখো, যে আমি আবার বলছি যে একই পরিমাণ উপকরণ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন ব্যবহার করে আগের চেয়ে উৎপাদন বাড়লে তাকে উৎপাদনশীলতা বলে। উল্লেখ্য, উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন ব্যয় কমে যায়। পরীক্ষায় কিন্তু এটা আসবে, হ্যাঁ, নৈর্ব্যক্তিক পরীক্ষায় আসবে, বা 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে ব্যাখ্যামূলক কোশ্চেন, এগুলোতে আসবে যে উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন ব্যয় কমে যায়, বিষয়টি ব্যাখ্যা করো, এরকম কোশ্চেন তোমাদের আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এখানে কি লিখেছি? যে উৎপাদনশীলতাকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি আমরা, সেই কথাটা লিখেছি যে উৎপাদনশীলতাকে নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। কি সমীকরণ? উৎপাদনশীলতা ইকুয়াল টু উৎপাদন, যাকে বলতেছি আমরা আউটপুট বাই উপকরণ, অর্থাৎ ইনপুট। আমরা কি জানলাম? যে উৎপাদনশীলতাকে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায় সেটা হচ্ছে আউটপুট বাই ইনপুট। হ্যাঁ, যে তুমি ইনপুট কত উপকরণ ব্যবহার করে কি আউটপুট পেলে, অর্থাৎ আউটপুট বাই ইনপুট হচ্ছে তোমার কি? উৎপাদনশীলতার সমীকরণ। হ্যাঁ, যাকে আউটপুটকে বলছে উৎপাদন আর ইনপুটকে বলছি আমরা উপকরণ। দেখো, একটা গাণিতিক একটি ব্যাখ্যা আমি দিয়েছি, এই সমীকরণের সাথে মিল রেখে একটা গাণিতিক ব্যাখ্যা আমি দিয়েছি। সেই ব্যাখ্যাটা যদি তোমরা ভালো করে বুঝো তাহলে এখানে আরো ক্লিয়ার হবে। আমি কি লিখেছি দেখো, বোর্ডের লেখা অনেক বিষয় ধরাতে যে হয়তো লেখাগুলো একটু বুঝতে তোমাদের কষ্ট হতে পারে, তো আমি সেখানে তোমাদেরকে বারবার রিপিট করতেছি, তোমরা আমার মুখের কথা শুনো, তোমরা ব্যাপারগুলো ক্লিয়ার হতে পারবে। দেখো, লিখেছি নিম্ন উদাহরণের সাহায্যে উৎপাদনশীলতাকে ব্যাখ্যা করা হলো। কি লিখেছি? মনে করি XYZ একটি প্রতিষ্ঠান, তার উৎপাদিত বিক্রয়যোগ্য পণ্যের মূল্য 5 লক্ষ টাকা। এই পণ্য উৎপাদনে উক্ত প্রতিষ্ঠান শ্রম বাবদ আয় করেছে ৭৫,০০০ টাকা, যন্ত্রপাতি বাবদ 10,০০০ টাকা, কাঁচামাল বাবদ খরচ হয়েছে তার 25,০০০ টাকা, এবং অন্যান্য খরচ বা বিবিধ খরচ হয়েছে কত? 15,০০০ টাকা। তাহলে উক্ত প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কত হবে? বের করো। হ্যাঁ,
আবার খেয়াল করো যে আমি অঙ্কটা আবার পড়ছি, যে মনে করি XYZ একটি প্রতিষ্ঠান, তার উৎপাদিত বিক্রয়যোগ্য পণ্যের মূল্য 5 লক্ষ টাকা। অর্থাৎ আমরা কি পেলাম, তার উৎপাদন কত, 5 লক্ষ টাকা সে পণ্য উৎপাদন করে ফেলছে, তাই তো। আর এই পণ্যটি উৎপাদন করতে যে সে কি কি উপকরণ ব্যবহার করেছে আর উপকরণগুলো বাবদ তার কত খরচ হয়েছে, দেখো সে উপকরণ ব্যবহার করেছে শ্রম উপকরণ ৭৫,০০০ টাকা, যন্ত্রপাতি খরচ করছে কত, 10,০০০ টাকা, কাঁচামাল বাবদ খরচ করছে 25,০০০ টাকা এবং বিবিধ খরচ করেছে 15,০০০ টাকা। তাহলে উক্ত প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কত বের করতে হবে। তাহলে উৎপাদনশীলতার আমরা সূত্রটা কি জানি, যে উৎপাদনশীলতা ইজ ইকুয়াল টু উৎপাদন বাই উপকরণ, অর্থাৎ আউটপুট বাই ইনপুট। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা উৎপাদন পেয়েছি কত, যে সে উৎপাদন করেছে বিক্রয়যোগ্য উৎপাদন, উক্ত প্রতিষ্ঠানের উৎপাদন হচ্ছে কত, এই যে উৎপাদিত পণ্যের মূল্য 5 লক্ষ টাকা, এখানে আমরা 5 লক্ষ টাকা দিলাম। আর বাকি যে উৎপাদনের উপকরণগুলো আছে সেগুলো যেগুলো ইনপুট করেছো তুমি, সেইগুলোকে একসাথে যোগ করে 5 লক্ষ বা 1,25,000 ভাগ করলে হবে 4। অর্থাৎ এই XYZ উক্ত প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতার পরিমাণ কত, 4, আমাদের এটা বের হলো। এই সূত্র দিয়ে আমরা এই সমীকরণের মাধ্যমে আমরা এটাকে কি করতে পারলাম, বের করতে পারলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা সবশেষে চলে আসছি, দেখো লিখেছি যে সুতরাং বলা যায় উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদন ও উপকরণের অনুপাত। বারবারই এই কথাটা ঘুরে ফিরে আসতেছে যে উৎপাদনশীলতা হচ্ছে কি, উৎপাদন ও উপকরণের অনুপাত। এই যে উৎপাদন এবং উপকরণের অনুপাত, উপকরণের তুলনায় উৎপাদন পরিমাণ বাড়ানো যায়। হ্যাঁ, উপকরণের তুলনায় উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়। অর্থাৎ উপকরণের পরিমাণ বাড়াবো না, কিন্তু আমরা উৎপাদন বাড়াতে পারি কিসের মাধ্যমে, উৎপাদনশীলতার মাধ্যমে। অর্থাৎ আমার ভূমি শ্রম মূলধন সংগঠন যা ছিল তাই রাখবো, আমরা একটু নতুন প্রযুক্তি গ্রহণের মাধ্যমে বা আমার শ্রমিকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা উৎপাদনশীলতার পরিমাণ কি করতে পারি, উৎপাদনের পরিমাণ বাড়াতে পারি, এই কথাই বলতেছে। শ্রমের দক্ষতা মূল্যায়ন করা যায়। হ্যাঁ, যে ধরো তোমার 1000 শ্রমিক আছে, কোন শ্রমিক কার তুলনায় কে ভালো কাজ করছে, কার প্রোডাকশন ক্যাপাবিলিটি ভালো, এইগুলো কি করা যায়, মূল্যায়ন করা যায় কিসের মাধ্যমে, উৎপাদনশীলতার মাধ্যমে। যে ও সারাদিনে ও 100 পিস শার্ট সেলাই করতে পারছে আর ও করছে 150 পিস, তাহলে আমরা বলতে পারি যে ওর শ্রমের দক্ষতা এর তুলনায় কি ভালো, এটা মূল্যায়ন করা যায়। এই উৎপাদনশীলতার মাধ্যমে এটা মূল্যায়ন করা যায়। আরেকটা বলছে যে পণ্য মূল্য হ্রাস করে ও মুনাফা বৃদ্ধি করে। আচ্ছা, উৎপাদনের দক্ষতা বাড়লে কি হয়, উৎপাদনশীলতা বেড়ে যায়। আর উৎপাদনশীলতা বেড়ে গেলে কি হয়, ওই যে আমি তোমাদেরকে বলেছি যে উৎপাদনশীলতা বেড়ে গেলে উৎপাদন ব্যয়টা কমে যায়। আচ্ছা, প্রতিষ্ঠানের যদি আগে 10 টাকা ব্যয় হতো একটা করতে গেলে, একটা শার্ট সেলাই করতে গেলে, এখন যদি 8 টাকা হয়, তাহলে কি হলো, তোমার 2 টাকা সেভ হচ্ছে। তাহলে তোমার কি হবে, আলটিমেটলি উৎপাদন ব্যয় যখন কমে যাবে তোমার প্রফিটটা কি হবে, বেড়ে যাবে। আগে যদি তোমার 10,000 টাকা প্রফিট হতো, এখন তোমার দেখা যাচ্ছে যে তুমি 11,000 টাকা প্রফিট করতে পারছো, কারণ তুমি উৎপাদন ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারছো। কারণ কিভাবে, উৎপাদনের দক্ষতা বাড়ায়, তাই তো, উৎপাদনশীলতার পরিমাণ বাড়ায়। তাহলে এজন্য তুমি এটাকে কি বলতে পারো, পণ্য মূল্য হ্রাস করে ও মুনাফা বৃদ্ধি করে, এই প্রোডাক্টিভিটি, তাই তো। এই উৎপাদনশীলতা পণ্য মূল্যটাকে হ্রাস করে ও মুনাফাটাকে বৃদ্ধি করে। এরপর আসো যে উৎপাদনশীলতাকে আনুপাতিক হারে প্রকাশ করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, এটা নৈবের থেকে বারবার থাকবে, তোমাদের বোর্ড পরীক্ষা আছে এটা, যে উৎপাদনশীলতাকে কিভাবে পরিমাপ করা যায়, শতকরাতে, আনুপাতিক হারে, না গাণিতিকভাবে, না কি উপায়ে। এভাবে তোমরা দিতে পারে, 3-4টা কোশ্চেন থাকবে, সেখানে তোমরা কি দেবা, আনুপাতিক হারে প্রকাশ করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে মোটামুটি আলোচনা হয়ে গেল এই টপিকটি নিয়ে। এখানে আমরা অনেক বিষয়গুলোই তোমাদেরকে তুলে ধরলাম। তো এর মধ্যে দিয়ে যে কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি একটু সেটা নিয়ে তোমাদের সাথে রিভিউ দিচ্ছি। দেখো যে প্রথম যে লাইনটা ছিল, এই লাইনটা তোমাদের হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের 1 নম্বরের পরীক্ষায় আসতে পারে যে উৎপাদনশীলতা কি, তখন তোমরা এই সংজ্ঞাটা দিতে পারো বা এই সংজ্ঞাটা দিলেও তোমাদের চলবে। এরপর আসতে পারে যে 2 নম্বরের কোশ্চেন, যে উৎপাদনশীলতা ধারণাটি ব্যাখ্যা করো, তখন তোমাদের এই যে আমি এই পর্যন্ত যে কোশ্চেনটা দিছি, এই সমীকরণ পর্যন্ত, এটা দিয়ে তোমরা ব্যাখ্যা করতে পারো। ঠিক আছে, তোমাদের তখন গাণিতিক সমস্যাটা তোমাদের না দিলেও সমস্যা নাই, তাই তো। 2 মার্কের কোশ্চেন বুঝে আনসার দেবে, যে কতটুকু লিখলে আমি 2 মার্কের আনসার দেবো। 2 মার্কের আনসার উৎপাদনশীলতার ধারণা ব্যাখ্যা করার ক্ষেত্রে আগে উৎপাদন কি সেটা লিখবে, তারপরে তোমার এই কিছু কথাবার্তা দিয়ে বা এই গাণিতিক ব্যাপারটা দিয়েও তুমি পারো যে একটু ব্যাখ্যা করে দিলে পরের প্যারাতে, 2টা প্যারার মধ্যে এভাবে তুমি ব্যাখ্যা করতে পারো। আচ্ছা, এরপরে তোমাদের এখান থেকে নৈবেদ্যিক কি আসতে পারে, যে উৎপাদনশীলতা ইকুয়াল টু কি, এই যে সমীকরণটাই তোমার দেখা যাচ্ছে যে বারবার পরীক্ষায় আসে। এই সমীকরণটা তোমাদের মনে রাখতে হবে, যে উৎপাদন বাই উপকরণ, অর্থাৎ আউটপুট বাই ইনপুট। এই সমীকরণটা তোমার ইসে আসতে পারে, নৈবেদ্যিকে আসতে পারে। কত সালে তোমার সর্বপ্রথম প্রোডাক্টিভিটি শব্দটি ব্যবহার করা হয়, 1776 খ্রিস্টাব্দে, কে ব্যবহার করেন,
কুইন্স শ্রেণী, এভাবে তোমাদেরকে এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আসতে পারে যে উৎপাদনের উৎপাদনের ব্যয়ের পরিমাণ কমলে মুনাফা বাড়ে নাকি কমে, এটা তোমাদের আসতে পারে। এরকম তোমাদের বুঝে বুঝে বুঝতে সুন্দর করে আনসার দিতে হবে। তাহলে এই টপিকসটি তোমরা ভালো করে আয়ত্ত করবে এবং এই টপিকসে অনেক কোশ্চেন তোমাদের থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আরও পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত তোমরা এতটুকু ধারণা রাখলেই এনাফ। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো। আশা করি তোমরা আমরা এই পর্যন্ত যে লেকচারগুলো দিয়েছি সেগুলোকে খুব সুন্দর করে আয়ত্ত করার চেষ্টা করছো, কোনো পড়াশোনা তোমরা পেন্ডিং রাখবে না, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।